চেঙ্গিস খাঁ নামটা শুনলেই কেমন একটা ছবি ভেসে ওঠে, তাই না? দিগ্বিজয়ী এক শাসক, যার ঘোড়ার খুরের নিচে কাঁপত প্রায় অর্ধেক পৃথিবী। চলুন আজ আমরা ইতিহাসের ঠিক সেই অধ্যায়টাতেই একটু ডুব দেব। ২৪ মিলিয়ন বর্গ কিলোমিটার, চিন্তা করা যায়? এটাই ছিল মঙ্গল সাম্রাজ্যের আকার, মানে মানব ইতিহাসের সবচেয়ে বড় একটানা স্থল সাম্রাজ্য। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা সাম্রাজ্যের শুরুটা কিভাবে হলো? শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। এই বিশাল সাম্রাজ্যের গোড়াপত্তন করেছিলেন এমন একজন, যার শুরুটা ছিল আক্ষরিক অর্থেই শূন্য থেকে। ভাবুন তো, একজন পরিত্যক্ত বালক, যাকে কিনা তার নিজের লোকেরাই তাড়িয়ে দিয়েছিল। তো চলুন কিংবদন্তির আড়ালের সেই মানুষটাকে একটু চেনার চেষ্টা করা যাক। মানে, চেঙ্গিস খাঁ হয়ে ওঠার আগে কে ছিলেন তিনি? কেমন ছিল তার জীবন? তার আসল নাম কিন্তু চেঙ্গিস খাঁ ছিল না, নাম ছিল তেমুজিন। জন্ম সেই প্রায় ১১৬২ সালের দিকে এখনকার মঙ্গোলিয়া আর সাইবেরিয়ার বর্ডারের কাছে এক ভীষণ রুক্ষ জায়গায়। আর দিগ্বিজয়ী শাসক সে তো অনেক পরের কথা। তার আগে তিনি ছিলেন শুধুই এক বালক, যার কপালে লেখা ছিল শুধুই কষ্ট আর প্রতিকূলতা। তার ছোটবেলার গল্পটা শুনলে গায়ে কাটা দেয়। ভাবুন, মাত্র ৯ বছর বয়স, তখন তাতার নামের এক শত্রু গোষ্ঠীর হাতে তার বাবা ইয়েসুগেই বিষ প্রয়োগে মারা যান। আর তারপর তার নিজের লোকেরাই, নিজের গোত্রই পুরো পরিবারকে তাড়িয়ে দেয়। ছোট্ট তেমুজিনকে তখন বেঁচে থাকতে হতো বুনো ফল আর ইঁদুর খেয়ে। কিন্তু জানেন, অনেক সময় এই চরম দুর্দশাই মানুষের ভেতরের আগুনটা জ্বালিয়ে দেয়। তেমুজিনের ক্ষেত্রেও হয়তো ঠিক তাই হয়েছিল। চলুন এবার দেখি সেই পরিত্যক্ত বালকটা কিভাবে ধীরে ধীরে হয়ে উঠলেন প্রতাপশালী। তার কৈশোরের জীবনটা ছিল যেন একটা সংগ্রামের লিস্ট। বাবার মৃত্যু, গোত্র থেকে বিতাড়িত হওয়া, এমনকি শত্রুদের হাতে কিডন্যাপও হয়েছিলেন তিনি। সব কিছুই তাকে সহ্য করতে হয়েছে, কিন্তু তিনি দমে যাননি। সেখান থেকে সাহসের সাথে পালিয়ে আসেন আর জামুকা, ওংখানের মতো তখনকার বড় বড় নেতাদের সাথে জোট বাঁধা শুরু করেন। মনে হচ্ছিল প্রত্যেকটা আঘাত তাকে যেন আরও শক্তিশালী করে তুলছিল। তেমুজিন খুব তাড়াতাড়ি একটা জিনিস বুঝে গিয়েছিলেন, আর সেটা হলো এই যাযাবর গোত্রগুলোর সবচেয়ে বড় দুর্বলতা হলো এরা সারাক্ষণ নিজেদের মধ্যে মারামারি হানাহানি করে। তো তিনি তার জীবনের একটাই লক্ষ্য ঠিক করলেন, এই শতভাগে বিভক্ত জাতিকে এক পতাকার নিচে নিয়ে আসা। আর এই এক করার প্রক্রিয়ায় একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো কুরুলতায়। এটা কি? এটা ছিল মূলত মঙ্গল নেতাদের একটা বিশাল সভা, অনেকটা রাজনৈতিক আর সামরিক সম্মেলন বলা যায়। এখানেই সব বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়া হতো। আর ঠিক এমনই এক ঐতিহাসিক কুরুলতায় বসেছিল ১২০৬ সালে। আর ঠিক সেই কুরুলতায়তে তেমুজিনকে একটা নতুন উপাধি দেওয়া হলো, চেঙ্গিস খাঁ। এর মানে হলো বিশ্বজনীন শাসক বা সাগরের মতো বিশাল শাসক। আর সেদিন থেকেই তেমুজিন নামের ছেলেটা হারিয়ে গেল। জন্ম হলো ইতিহাসের অন্যতম সেরা বিজেতা চেঙ্গিস খাঁর। তো মঙ্গোলিয়া তো এক হলো। এরপর চেঙ্গিস খান নজর পড়ল বাইরের দুনিয়ার দিকে। আর এখান থেকেই শুরু হলো তার সেই বিশ্ব কাঁপানো অভিযান, যা আক্ষরিক অর্থেই পৃথিবীর মানচিত্রটাই পাল্টে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হল, তার সেনাবাহিনী প্রায় অপরাজেয় হয়ে উঠল কিভাবে? এর পেছনে কিন্তু কয়েকটা অসাধারণ কৌশল ছিল। প্রথমত, তাদের অশ্বারোহী বাহিনী অবিশ্বাস্য রকমের দ্রুত আর গোছানো। তারা শত্রুকে বোকা বানানোর জন্য পিছু হটার ভান করার মতো চালাকিও করত। দ্বিতীয়ত, তাদের তীরন্দাজরা চলন্ত ঘোড়ার পিঠ থেকেও নিখুঁত নিশানা লাগাতে পারত। আর এই সব কিছুর পেছনে কাজ করত এক দুর্দান্ত গোয়েন্দা সিস্টেম, যারা যুদ্ধের আগেই শত্রুর সব খবরাখবর নিয়ে আসত। আর তার এই অপ্রতিরোধ্য বাহিনীর সামনে একের পর এক সাম্রাজ্য যেন তাসের ঘরের মতো ভেঙে পড়তে লাগল। উত্তর চীনের জিন সাম্রাজ্য, মধ্য এশিয়ার বিশাল খোয়ারিসমীয় সাম্রাজ্য, সবই চলে এলো তার দখলে। ১২১৫ সালে তো বেইজিংও দখল হয়ে গেল, আর তার সেনাপতিরা বিজয় অভিযান নিয়ে পৌঁছে গেল রাশিয়ার ককেশাস অঞ্চল পর্যন্ত। কিন্তু চেঙ্গিস খাঁকে শুধু একজন যোদ্ধা ভাবলে কিন্তু বিরাট ভুল হবে। তার পরিচয়ের আর একটা খুব বড় দিক হল, তিনি ছিলেন একজন দারুণ দূরদর্শী শাসক এবং সংস্কারক। অবশ্যই, তার শাসন কিন্তু সবসময় কোমল ছিল না, বরং খুবই কঠোর, এমনকি নৃশংসও ছিল। যেমন খোয়ারিজমীয় সাম্রাজ্যের সুলতান যখন তার দূতদের হত্যা করল, তিনি এর প্রতিশোধ হিসাবে পুরো সাম্রাজ্যটাকেই প্রায় ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু মুদ্রা তো আরেকটা পিঠও থাকে, তাই না? এই ধ্বংসের পাশেই ছিল তার সৃষ্টির গল্প। তিনি এমন এক স্থিতিশীল সাম্রাজ্য গড়েছিলেন যা অবাক করার মতো।
তিনি ইয়াশা নামে একটা আইন চালু করেন, ইয়াম নামে একটা অবিশ্বাস্য দ্রুত ডাক ব্যবস্থা তৈরি করেন, সিল্ক রোডকে নিরাপদ করে ব্যবসা বাণিজ্যের রাস্তা খুলে দেন, আর সবচেয়ে বড় কথা কি জানেন, তার বিশাল সাম্রাজ্যে সবাই নিজের ধর্ম পালন করার স্বাধীনতা পেত। আচ্ছা, এবার আসা যাক তার জীবনের একেবারে শেষ পর্বে, মানে তার মৃত্যু আর তারপরে তিনি যে বিশাল এক উত্তরাধিকার রেখে গিয়েছিলেন সেই গল্পে। 1227 সাল চীনে একটা সামরিক অভিযানের মাঝখানে তার মৃত্যু হয়, কিন্তু কিভাবে সেটা আজও একটা রহস্য। কেউ বলে ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন, কেউ বলে কোনো অসুখে। আর তার শেষ ইচ্ছা ছিল খুব অদ্ভুত, তাকে এমন এক গোপন জায়গায় কবর দেওয়া হবে যা কোনোদিনও কেউ খুঁজে পাবে না। আর সত্যি আজ পর্যন্ত কেউ তা খুঁজে পায়নি। মজার ব্যাপার হলো চেঙ্গিস খাঁর মৃত্যুর সাথে সাথেই কিন্তু তার সাম্রাজ্য শেষ হয়ে যায়নি, বরং তার ছেলে আর নাতিরা, যেমন ধরুন কুবলাই খা, তারা এই সাম্রাজ্যকে আরও অনেক দূর নিয়ে গিয়েছিল। ভাবা যায় প্রশান্ত মহাসাগর থেকে ক্যাসপিয়ান সাগর পর্যন্ত পুরো এলাকাটাই ছিল তাদের দখলে। ইতিহাসের এক সত্যিকারের বিস্ময়। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, চেঙ্গিস খান আসলে কে? একদিকে তিনি একজন নির্মম বিজেতা যার অভিযানে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল, আবার অন্যদিকে আজকের মঙ্গোলিয়ার মানুষের কাছে তিনি হলেন জাতির পিতা, কারণ তিনিই তো বিভক্ত একটা জাতিকে এক করেছিলেন, বিশ্বজুড়ে ব্যবসা আর যোগাযোগের একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু ওখানেই থেকে যায়, ইতিহাস চেঙ্গিস খাঁকে কিভাবে মনে রাখবে? একজন ধ্বংসের প্রতীক হিসেবে, নাকি এক নতুন যুগের স্রষ্টা হিসেবে? সত্যি বলতে হয়তো দুটোই। তার রেখে যাওয়া ইতিহাসটা এতটাই জটিল যে তাকে শুধু একটা পরিচয়ে বেঁধে ফেলাটা প্রায় অসম্ভব।